তানিয়া, তুমি এত বড় বেলুন নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে না আমি একটু আগে বললাম একটু রান্নার মশলাটা বেটে দিতে, সবাই খাওয়া দাওয়া করবে, কত লেট হয়ে যাচ্ছে। আর আমার কথায় কান না দিয়ে তুমি এই বেলুন নিয়ে খেলা করতে যাচ্ছ? তুমি কি আমার শাশুড়ি মা নাকি যে তোমার কথা শুনতে হবে? আমি এখন সানবাদ নিতে যাব। বারবার আমাকে ডিস্টার্ব করবে না। আর একটা কথা কান খুলে শুনে নাও, আমি তোমাকে ঘর সংসারের কোনো কাজে হেল্প করতে পারবো না। আমি হলাম হাইলি এডুকেটেড মডার্ন একটা মেয়ে, তুমি আমাকে কিনা মশলা বাটতে বলছো? হাউ ডেয়ার ইউ! অমন হাইলি এডুকেটেডের মুখে ছাই। কি হলো এত এডুকেটেড হয়ে? সেই তো হাউসওয়াইফ হয়েই আছো। আমিও গ্র্যাজুয়েট, কিন্তু তাই বলি কি ঘর সংসারে রান্না বান্না করছি না? এই গরমের মধ্যে একা একা রান্না করাটা কতটা কষ্টকর সেটা যে রান্না করে সেই জানি। শোনো, আমি নিজে কিছু করি আর না করি, আমার বর কিন্তু মাস গেলে 50,000 টাকা সংসারে তুলে দেয়। তোমার বর কি দেয় শুনি? আমার বর যতক্ষণ এত টাকা দিচ্ছে, তাহলে আমি তো সংসারের কোনো কাজকর্ম করতে পারবো না। আর তোমার যদি মনে হয় গরমে অসুবিধা হচ্ছে, তাহলে তোমার বরকে সংসারে টাকা পয়সা বাড়াতে বলো, যাতে আমরা একটা কাজের লোক রাখতে পারি। এই বলে তানিয়া সান বাথ নিতে চলে যায়, যা দেখে দীপার খুব খারাপ লাগে। তানিয়া কিছুদিন আগে আকাশের সঙ্গে লাভ ম্যারেজ করে। সে খুবই সুন্দর এবং মডার্ন হওয়ায় অহংকারে তার মাটিতে যেন পা পড়ে না। অন্যদিকে গরমের মধ্যে দীপার রান্না করতে খুবই কষ্ট হয়, কিন্তু তানিয়া দীপাকে কখনোই সাহায্য করে না। ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে? তোমার তো কোনো পাত্তাই নেই। উফ, এই মেয়েটাকে দেখতে পেলে হয়। ওমা, এ কি ছোট বৌমা, তুমি এভাবে খোলামেলা জামা কাপড় পরে এভাবে অর্ধেক উলঙ্গ হয়ে জলের মধ্যে শুয়ে আছো কেন? ওঠো বলছি, এখনই ওঠো। এমন সময় আশেপাশের প্রতিবেশীরাও তানিয়ার কীর্তিকলাপ দেখার জন্য উকিঝুঁকি মারতে শুরু করে, যা দেখে আশা দেবীর একটুও ভালো লাগে না। উফ, কি হয়েছে? আমি একটু সানবাথ নিচ্ছি আর আপনি চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথাটা খাচ্ছেন। কি হয়েছে? এতবার ডাকার কি আছে? আমি কি সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম জলের মধ্যে। একবার উঠে তাকিয়ে দেখো, প্রতিবেশীরা তোমার এই খোলামেলা জামা কাপড়ের দিকে তাকিয়ে আছে। চলো এখনই ঘরে চলো। তুমি মডার্ন বলে কি যা ইচ্ছা তাই করবে? আমি যেন তোমাকে আর এরকম জামা কাপড় পরে বাইরে বেরোতে না দেখি। এই গরমের মধ্যে লোকে বাঁচছে না, আর উনি নাকি সানবাথ নিতে গেছে। এভাবেই শাশুড়ি মা প্রচণ্ড বকাবকি করলে তানিয়া বাধ্য হয়ে ঘরে ঢুকে পড়ে। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি এটা বড়দিরই কাজ। দাঁড়াও, তোমাকে কি করে শায়েস্তা করতে হয় আমি খুব ভালো করেই জানি। এই মনে করে তানিয়া চুপি চুপি নিজের ঘর থেকে হিটার নিয়ে গিয়ে রান্নাঘরের একটা কোণে লুকিয়ে রেখে আসে। দীপা যেহেতু কিছুক্ষণের জন্য তখন রান্নাঘরের বাইরে যায়, তাই সে কিছু বুঝতেও পারে না। কিন্তু কিছুক্ষণ পর দীপা আবার যখন রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে, তখন হিটারের জন্য তার ভীষণই গরম লাগে। রান্নাঘরে গরম লাগে ঠিকই, কিন্তু এতটা গরম তো কখনো লাগে না। আমি আর এই গরমে থাকতে পারছি না। উফ, কেমন যেন লাগছে। না না, এভাবে কিছুতেই রান্না করা সম্ভব নয়। রান্নাঘরে বেশিক্ষণ থাকলে আমি এবার অজ্ঞান হয়ে যাব। এই মনে করে দীপা অর্ধেক রান্নাবান্না করে রান্নাঘর থেকে পালিয়ে যায়। প্রচন্ড গরমের মধ্যে ঘেমে দীপা শরীর খারাপ করে। এ কি বৌমা, তুমি হঠাৎ করে এরকম ঝিমোচ্ছ কেন? তোমার কি খুব শরীর খারাপ করছে নাকি? থাক, তোমাকে আর রান্না বান্না করতে হবে না। তুমি আজকে শুয়ে পড়ো। যা রান্না হয়েছে আমরা তাই খেয়ে নেব। এই প্রচন্ড গরমে কি রান্না বান্না করা সম্ভব? যাও যাও। সেদিন দীপা শুধুমাত্র ভাত এবং একরকম তরকারি রান্না করতে পারে, কিন্তু আশা দেবী এবং তার পরিবার অনেক রকম তরি তরকারি দিয়ে ভাত খেতে অভ্যস্ত ছিল। তাই আশা দেবী তখনই তার ছোট বৌমার ঘরে চলে যায়। তানিয়া তখন এসির মধ্যে বসে আইসক্রিম খেতে খেতে সিনেমা দেখতে ব্যস্ত থাকে। ছোট বৌমা, যাও তো, গাছ থেকে কয়েকটা ভালো ভালো আম পেড়ে নিয়ে এসো। বেশ পাকা দেখে আম পারবে কিন্তু। তোমার বড় জায়ের শরীরটা খারাপ করেছে, তাই আজকে আমরা আম পাকা আর দই দিয়ে ভাত খাবো। উফ, আমি তো এখন একটা সিরিজ দেখছি, আমাকে আবার এখন এসি ছেড়ে উঠতে হবে? আমার এখন যেতে ভালো লাগছে না। আপনি অনলাইনে অর্ডার করে নিন। বাজারে তো অনেক আম কিনতে পাওয়া যায়, আবার শুধু শুধু কষ্ট করে গাছ থেকে আম পাড়তে যাব কেন? তোমার মতো কুড়ে মেয়ে আমি দুটো দেখিনি। এই তো একটু আগে রোদ খাওয়ার জন্য মরছিলে, আবার এখন এসি ছেড়ে উঠতে পারছো না? নাটক করার জায়গা পাও না? আমি গাছের আম খাবো বলেছি মানে আমি গাছেরই আম খাবো। বাড়ির গাছের আম আর বাজার থেকে কিনে নিয়ে আসা আম কখনো এক হলো?
শাশুড়ি মায়ের কথা শুনে তানিয়ার আর কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে আম পাড়তে চলে যায়, কিন্তু তার একদমই গাছ থেকে কিভাবে আম পাড়তে হয় তা নিয়ে কোনো জ্ঞান থাকে না। সে একটা ঢিল তুলে আমের দিকে তাক করে, আর তখনই বেশ কিছু মৌমাছি এসে তাকে তাড়া করে। ওরে বাবা রে, ও মাই গড, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, ও মাই গড, আমাকে মধুমাছি তাড়া করেছে। তানিয়া ছুটে বাড়ির মধ্যে ঢুকে গেলেও বেশ কিছু মৌমাছি তাকে কামড়িয়ে দেয়, আর তানিয়ার হাত, মুখ, পিঠ মৌমাছির কামড়ে ফুলে যায়। এ কি তানিয়া, তোমার মুখটা এরকম ঢোলের মতো ফুলে গেল কি করে? এ বাবা, গা হাত পাও তো কেমন যেন ফুলে গেছে। কি অবস্থা তোমার, এরকম অবস্থা হলো কি করে? তুমি কি কারোর কাছে মার খেয়েছো নাকি? তোমাকে কে মারলো? তোমার মতো শয়তান যা আমি দুটো দেখিনি। আমি জীবনে কোনোদিনও এরকম গরমকাল কাটাইনি। প্রতি বছর আমি কোথাও না কোথাও ভ্যাকেশনে যাই, আর এই বছর বিয়ে করেই আমার কাল হলো। জীবনে কোনোদিনও আমার এত বাজে অবস্থা হয়নি। আমি আজকেই আকাশকে ডিভোর্স দেব, আমি বাপের বাড়িতে চলে যাব। ছি ছি তানিয়া, তোমাকে দুটো মৌমাছি কামড়েছে বলে তুমি এরকম বরকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে যাবে বলছো? এ আবার কেমন কথা? দাঁড়াও, আমি তোমার গায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। একদম আমার গায়ে হাত দেবে না, তোমার জন্যই তো সব হয়েছে। তোমার জন্য আমি বাইরে সানব্যাথ নিতে পারলাম না, তোমার জন্যই আমাকে এই মৌমাছিগুলো কামড়ালো। তোমার জন্য আজকে আমি সিরিজটাও দেখতে পেলাম না। তোমার মতো অপয়া আমি দুটো দেখিনি। এভাবেই তানিয়া তার বড় যাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে নিজের ঘরে চলে যায়। তানিয়া তখনই আকাশকে ফোন করে বলে, শোনো, আমি তোমাদের বাড়িতে থাকতে চাই না। তোমাদের বাড়িতে আমাকে দিয়ে শুধু কাজকর্ম করাই। দেখো আজকে আমার চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে। তুমি আমাকে যখন ঠিকভাবে রাখতেই পারবে না, তখন আমাকে বিয়ে করেছিলে কেন? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এসব তুমি কি বলছো তানিয়া? আমার বাড়ির লোকেরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? আমি তো তোমাকে কোন রকম ভাবে খারাপ রাখতে চাইনি। আমি তোমার জন্য বাথরুমে পর্যন্ত এসি লাগিয়ে দিয়েছি। আবার আমাদের বাড়িতে একটা সুইমিং পুলও বানাবো, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আর তুমি এরকম বলছো? আসলে আকাশ কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকতো। সে মাঝে মধ্যে বাড়িতে যাতায়াত করত। বউয়ের সাথে কথা বলার পর আকাশ তখনই তার মাকে ফোন করে। কি ব্যাপার মা, তোমরা নাকি আমার বউকে দিয়ে অনেক কাজকর্ম করাচ্ছ? তুমি তো খুব ভালো করে জানো তানিয়া একদমই গরম সহ্য করতে পারে না। তার উপর ওকে গরমে কাজ করতে কেন দিয়েছো? তুমি কি চাও আমি তানিয়াকে নিয়ে আলাদা হয়ে যাই? তখন তাহলে কিন্তু আমি সংসারে একটা টাকা পয়সাও দেবো না বলে দিলাম। আকাশের মুখে এমন কথা শুনে তার মা ভয় পেয়ে যায়। কারণ আকাশ যদি সংসারে টাকা না দেয়, তাহলে তার বড় ছেলে বিজয়ের টাকায় ভালোভাবে সংসার চালানো সম্ভব নয়। কারণ আকাশ যেখানে 1.5 লক্ষ টাকা মাহিনা পায়, বিজয় সেখানে মাত্র 25,000 টাকা মাহিনা পায়। আর আকাশ প্রত্যেক মাসে বাড়িতে 50,000 করে টাকাও পাঠায়। না না, তুই এরকম ভাবে বলছিস কেন? আমরা তো তোর বউয়ের কোনো অসুবিধা হতে দিইনি। একবার শুধু আম পাড়তে বলেছিলাম। ঠিক আছে বাবা, ওকে আর কিছু বলবো না। এই বলে আশা দেবী ফোন রেখে দেয়। আড়াল থেকে শাশুড়ি মায়ের কথা শুনে তানিয়া মনে মনে খুবই খুশি হয়। অন্যদিকে আশা দেবী তখনই দীপাকে ডেকে বলে, শোনো বৌমা, ছোট বৌমার যেন কোনো অসুবিধা না হয়, এই দিকে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আকাশ খুব ভালো করেই বলে দিয়েছে, তানিয়ার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে ও নাকি তানিয়াকে নিয়ে আলাদা হয়ে যাবে। তুমি তো খুব ভালো করেই জানো এতে কিন্তু আমাদের সংসার চলবে না। বাধ্য হয়ে দীপাও তার শাশুড়ি মায়ের কথা মেনে নেয়। সেই সুযোগে তানিয়া দীপাকে দিয়ে সমস্ত কাজকর্ম করিয়ে নেয়। এই যে আমার আইসক্রিম শেষ হয়ে গেছে, যাও আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। আর দেখবে আইসক্রিমগুলো যেন কোনো মতে গলে না যায়, তা না হলে কিন্তু আবার তোমাকে আইসক্রিম আনতে পাঠাবো। এই শুনে দীপা রোদের মধ্যে আইসক্রিম কিনে নিয়ে আসে, কিন্তু প্রচন্ড গরমের মধ্যে আইসক্রিমগুলো গলে যায়। তাই তানিয়া আবার দীপাকে আইসক্রিম কিনতে পাঠায়। কিন্তু অত গরমে একা হাতে রান্নাবান্না সংসারের কাজকর্ম করার পর তানিয়ার ওরকম বদমাইশি দীপা আর কিছুতেই সহ্য করতে পারি না। তার শরীর ভীষণই ভেঙে পড়ে। ঠিক হয়েছে, ইচ্ছে করে আমার পেছনে লাগছিল, এবার আচ্ছা করে খাটাবো, দেখবো আমার পেছনে লাগার কত শখ হয়েছে। এভাবেই তানিয়া প্রত্যেক দিন তার বড় যাকে বিরক্ত করতে থাকে। তানিয়া এখন প্রত্যেক দিনই খাবারের জন্য একটা লম্বা লিস্ট করে দীপাকে ধরিয়ে দেয়। সেই লিস্টে অন্তত 20 রকমের খাবার দাবার থাকতো, যেগুলো দীপাকে গরমের মধ্যে কষ্ট করে হলেও রান্নাবান্না করে দিতে হতো। একদিন পরিমলবাবু এবং আশা দেবী ব্যাংকের কাজে বাইরে যায়। এমন সময় তানিয়ার নাকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসে।
তানিয়া রান্নাঘরে গিয়ে তরকারি পুড়ে যেতে দেখে, আর তার উপর দীপা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকে, যা দেখে তানিয়া খুবই ভয় পেয়ে যায়। এ কি দিদি, তোমার কি হলো? দিদি, ও দিদি, একটু চোখ খোলো না। তানিয়া চোখে মুখে জলের ঝাপটা দিলেও দীপা কিছুতেই চোখ খোলে না। তানিয়া বাধ্য হয়ে পাশের বাড়ির লোকেদের সাহায্য নিয়ে দীপাকে হাসপাতালে নিয়ে যায়। আর একটু দেরি হলে হয়তো আপনার পেশেন্ট সারা জীবনের মতো প্যারালাইজড হয়ে যেতে পারতেন। ওনার তো স্ট্রোক হয়েছে, জাস্ট একটুর জন্য বেঁচে গেলেন। উনি গরমের মধ্যে ভীষণই পরিশ্রম করেন, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি। ওনাকে কিন্তু আর গরম জায়গায় রাখা যাবে না, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে বুঝতে পারে আজকে এই সমস্ত কিছুর জন্য শুধুমাত্র সেই দায়ী। তাই সে মনে মনে খুবই অনুশোচনা করে। কিছুক্ষণের মধ্যে তানিয়া তার পরিবারকে খবর দিলে তার শ্বশুরমশাই এবং শাশুড়িমা হাসপাতালে গিয়ে পৌঁছায়। কয়েক ঘন্টা পর দীপার যখন জ্ঞান ফিরে আসে, দিদি, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আমি বুঝতে পারছি আমার এভাবে বদমাইশি করা একদমই উচিত হয়নি। আমি তোমাকে দিয়ে অনেক খাটনি করিয়েছি, সেই জন্য হয়তো তোমার এরকম অবস্থা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিনও এরকম কাজ করব না। আমি এখন তোমার হাতে হাতে সাহায্য করব। যাক, তুমি যে আমার সাহায্যটুকু করতে চাইছো, এতেই আমি খুশি হয়েছি। তোমাকে আমার জন্য কিছু করতে হবে না। কয়েকদিন পর দীপা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। তানিয়া এবার নিজের টাকা দিয়ে দীপার ঘরে একটা এসি লাগানোর ব্যবস্থা করে দেয়। সেই সাথে তানিয়া দীপাকে এখন বিছানা থেকে কিছুদিন উঠতে দেয় না। সে নিজেই রান্নাবান্না করে এবং তার বড় জায়ের যত্ন নেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে দীপা একেবারেই সুস্থ হয়ে ওঠে। এখন দুই বৌমা মিলেমিশে সংসারের সমস্ত কাজকর্ম করে। এতে করে দীপাকে গরমের মধ্যে আর একা একা কষ্ট করতে হয় না। রমা তার শাশুড়ি মায়ের সঙ্গে রাস্তার ধারে একটি দোকানে বিভিন্ন ধরনের সিজনাল ফলের জুস বিক্রি করত। গরমকাল পড়ে যাওয়ায় তারা এখন তরমুজ এবং আমের জুস বিক্রি করা শুরু করেছিল। জুসের দাম মাত্র 20 টাকা গ্লাস হওয়ায় ওই এলাকার অনেকেই তাদের দোকান থেকে জুস কিনে খেত। বেশ চলছিল তাদের জীবন। একদিন তাদের দোকানের সামনে রামপ্রতাপ নামে একটি লোক তান্দুরি চিকেনের দোকান খোলে। তন্দুরি চিকেন মাত্র 50 টাকা প্লেট। খুবই সুস্বাদু তন্দুরি চিকেন, এর চেয়ে কম দামে কোথাও পাবে না। তন্দুরি চিকেন খেয়ে আগে টেস্ট করো, তারপর অর্ডার করো। কই দেখি তান্দুরি চিকেন কেমন খেতে, দাও দেখি। আমি আগে তো কোনোদিনও এরকম চিকেন খাইনি। আগে খেয়ে দেখবো, ভালো লাগলে তাহলেই খাবো, না হলে খাবো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই নাও, মাত্র 50 টাকা প্লেট। বা সত্যিই তো মুরগি রান্নাটা খুব ভালো হয়েছে। খেয়ে মনটা ভরে গেল আর পেটটাও ভরে গেল। এই নাও তোমার টাকা। এসেছিলাম রমার দোকান থেকে জুস খেতে, কিন্তু এই জুসের চেয়েও এই খাবারটা বেশি টেস্টি। আজ থেকে আমি রোজ কি যেন বললে, কি মুরগি রান্না রোজ খাবো। তন্দুরি চিকেন। এই যে, আমাকে এদিকে 1 প্লেট তন্দুরি চিকেন দাও। আমার খুব প্রিয় খাবার। আগে রোজ শহরে কাজে যাওয়ার সময় তন্দুরি চিকেন খেতাম। শহরে আরো অনেক দাম বেশি এটার, কিন্তু আমাদের এই গ্রামে এত কম দামে তন্দুরি চিকেন খেতে পাবো কোনোদিনই ভাবিনি। বাহ, একেবারে শহরের মতোই হয়েছে, খুব ভালো। এই রাম, আমাকে 2 প্লেট তোরে মুরগি রান্না দে তো। বাড়িতে শুধু ভাত আর ডাল রান্না করেছি। 2 প্লেট মুরগি রান্না নিয়ে গেলেই 4 জনের আরামসে খাওয়া হয়ে যাবে। এখন মাংসের যে দাম, হাফ কেজি কিনতে গেলেই 150 টাকা প্রয়োজন। তার উপর তেল মশলা তো আছেই। 100 টাকাতেই কাজ মিটে যাবে। হ্যাঁ মাসিমা, আমি তো শুধু গ্রামের লোকেদের কথা ভেবেই তন্দুরি চিকেনের ব্যবসা শুরু করেছি। তোমরাও যাতে কম দামে ভালো খাবার খেতে পারো আর আমারও পেট চলে যায়। রামপ্রতাপের তন্দুরি চিকেনের ব্যবসা বেশ রমরমিয়ে চলতে থাকে। ওদিকে ধীরে ধীরে রমাদের দোকানের ভিড় কমতে থাকে। মা, যে থেকে রামপ্রতাপ দাদা আমাদের দোকানের সামনে তন্দুরি চিকেনের দোকান করেছে, সেই থেকে কেউ আর আমাদের দোকানে জুস খেতে আসছে না। সবাই ওর দোকানের খাবার খুব পছন্দ করছে। হ্যাঁ বৌমা, এভাবে চলতে থাকলে আমাদের দোকানের ছাপ খুব তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে। বৌমা, আমরাও যদি ওর মতো চিকেন দিয়ে নানান রকম খাবারের আইটেম তৈরি করা শুরু করি, তাহলে কেমন হবে? মা, আমিও তাই ভাবছিলাম, কিন্তু মা, আমি এসব তন্দুরি চিকেন কখনোই খাইনি। ওটার স্বাদ কেমন হয় সেটাও তো জানি না আমি, আর রান্না করা তো দূরের কথা। তারা কথা বলছিল, তখন রমার মেয়ে রানী স্কুল থেকে ফিরে আসে।
সে প্রত্যেকদিন স্কুল থেকে তাদের দোকানে এসে এক গ্লাস করে জুস খাওয়ার পর বাড়ি ফিরে চলে যেত। এই তো রানী স্কুল থেকে এসে গেছে। আয় মা আয়, বস এখানে। দাঁড়া, আমি তোর পছন্দের স্পেশাল তরমুজের জুস বানিয়ে দিচ্ছি। না মা, আমি তরমুজের জুস খাবো না, আমি তন্দুরি চিকেন খাবো। ওই যে দেখো, ওই দোকানে বিক্রি হচ্ছে। আমার বন্ধু টুম্পা ওর বাবার সঙ্গে তন্দুরি চিকেন খাচ্ছে, আমিও খাবো মা, আমাকে কিনে দাও না। আমি তো রোজ জুস খাই, আজকে জুস খেতে ভালো লাগছে না। আচ্ছা মা আচ্ছা, এতে কান্নাকাটি করার কি আছে? আমি বলেছি নাকি যে আমি কিনে দেব না? মা, আপনি ওকে নিয়ে যান, তন্দুরি চিকেন কিনে দিন। এই নিন 50 টাকা, আমি দোকানে আছি। আপনি রানীকে খাইয়ে বাড়িতে রেখে আসুন। আজকে আমাদের দোকানে কেউ আসবে বলে মনে তো হচ্ছে না। হ্যাঁ বৌমা, আয় মা আয়, রানী আমার সঙ্গে আয়। কণিকা দেবী তার নাতনি রানীকে নিয়ে রামপ্রতাপের দোকানে আসে। রামপ্রতাপ তাদের দেখা মাত্রই খুব রেগে যায়। কি হয়েছে কি তোমার? এখানে কেন এসেছো? হ্যাঁ, কেন এসেছি মানে? সবাই এখানে যা করতে এসেছে আমরাও তাই করতে এসেছি। 1 প্লেট তন্দুরি চিকেন দাও। হবে না, যাও যাও, তন্দুরি চিকেন হবে না বলছি। শোনো, ভালোই ভালোই কেটে পড়ো এখান থেকে, যাও যাও যাও। এ আবার কি ধরনের অসভ্যতামি হচ্ছে? হ্যাঁ, এত তন্দুরি চিকেন আছে তাও বলছো যে হবে না? কেন হবে না কেন? তন্দুরি চিকেন আছে সেটা আমিও জানি, কিন্তু আমি তোমাদেরকে দেব না। তোমাদের জন্য তন্দুরি চিকেন বিক্রি নেই। কেন কাকু, সবাইকে তো দিচ্ছ, আমাকেও দাও না। আমার তন্দুরি চিকেন খাওয়ার খুব ইচ্ছে করছে। ওই দেখো, আমার বন্ধু টুম্পাও তো তন্দুরি চিকেন খাচ্ছে, আমাকে দাও না কাকু, আমরা তো পয়সা দেব তোমাকে। রানী তুই চুপ কর মা, তুমি এরকম করছো কেন? কি শত্রুতা তোমার আমাদের সঙ্গে? তন্দুরি চিকেন না দেওয়ার আসল কারণটা কি শুনি? আসল কারণটা তো তোমরাই ভালো জানো। তোমাদের সকলেরই সেল কমে গেছে আমার দোকান খোলার পর থেকে। এখন তোমরা আমার পিছনে উঠে পড়েই লাগবে, আমি সেটা ভালো করেই জানতাম। আমার দোকানের তন্দুরি চিকেন খেয়ে তোমরা এরকমই তন্দুরি চিকেন বানানোর চেষ্টা করবে, আর তোমরাও তোমাদের জুস বিক্রি ছেড়ে তন্দুরি চিকেন বিক্রি করা শুরু করবে, তাই তো? কি বলছো কি তুমি? আমরা এসব করতে যাব কেন? দেখো, কে কি বিক্রি করবে সেটা তার ব্যাপার, যার ব্যবসা তার কাছে। তুমি আমার নাতনিকে 1 প্লেট তন্দুরি চিকেন দিয়ে দাও দয়া করে, বাচ্চাটার খাওয়ার খুব ইচ্ছা। বাচ্চার দোহাই যতই দাও না কেন, আমি তোমাদেরকে কিছুতেই তন্দুরি চিকেন দেখাবো না। যাও যাও এখান থেকে, যাও বলছি। রামপ্রতাপ সকলের সামনে কণিকা দেবীকে খুব অপমান করে। রানী তখনও তন্দুরি চিকেন খাওয়ার জন্য কেঁদেই যাচ্ছিল। কণিকা দেবীর খুব খারাপ লাগে এবং সে যে কোনো রকম ভাবে রানীকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। সে তার বৌমা রমাকে সব বলে। এত অহংকার করা উচিত নয়, এভাবে আপনাকে সবার সামনে অপমান করলো, আর এইটুকু বাচ্চা মেয়েকে তন্দুরি চিকেন দিল না। রানী, তুই চিন্তা করিস না মা, আমি তোকে তন্দুরি চিকেন বানিয়ে খাওয়াবো। কখন বানিয়ে দেবে? এখনই দাও, আমি এখনই খাবো। এখন নয় মা, এখন তো আমরা দোকানে আছি, আমরা বাড়িতে যাব যখন দোকান বন্ধ করে তখন, কেমন? আর একটু অপেক্ষা করো সোনা, একটু পরেই তো দোকান বন্ধ করে দেব আমরা। না, আমি এখনই খাবো, আমি কিচ্ছু জানি না, আমাকে এখনই তন্দুরি চিকেন রান্না করে দাও, আমি খেয়ে দেখতে চাই কেমন লাগে। আমার বন্ধু খেয়েছে, আমিও খাবো। এ তো ভারী জ্বালাতনে পড়লাম আমি, এখন বাড়ি যেতেই তো হেঁটে হেঁটে আধ ঘন্টা লেগে যাবে। মা, আপনি বরং এক কাজ করুন, পাশের দোকান থেকে অল্প একটু চিকেন কিনে আনুন তো, আমি দেখছি এখানেই ওর জন্য অল্প একটু চিকেন রান্না করে দিই। ও তো আর জানে না তন্দুরি চিকেন কেমন হয়। সে না হয় চিকেন এনে দিলাম, কিন্তু আমাদের দোকানে না আছে উনুন, না আছে কোনো হাঁড়ি কড়াই, তুমি কিভাবে চিকেন রান্না করবে? মা, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি, আপনি চিকেনটা নিয়ে আসুন একটু। কণিকা দেবী পাশের দোকানে চিকেন আনতে চলে যায়। রমা কয়েকটা ইট দিয়ে চুলা বানানোর চেষ্টা করে। এই যে দাদা, আমাকে ½ কেজি মাংস দাও তো। ½ কেজি মাংস নিয়ে কি হবে পিসিমা? আরো 2.5 কেজি মাংস পড়ে আছে, নিয়ে যাও না, অনেক বেলা হয়ে গেছে। আর এমনিও কেউ বাজারে আসবে না মনে হচ্ছে, টাকা পরে দিও ক্ষণে। না, নিয়ে যাও, ধরো। কণিকা মাংস নিয়ে এসে রমাকে দিয়ে দেয়। রমা পাশের মুদিখানার দোকান থেকে কিছু মশলা কিনে নিয়ে আসে।
তার দোকানে কোনো হাঁড়ি বা কড়াই না থাকায় সে তরমুজের মধ্যেই চিকেন রান্না করবে বলে ঠিক করে। সে একটা বড় তরমুজের ভেতর থেকে তরমুজের লাল অংশ বের করে তরমুজের খোসাটাকে আলাদা করে নেয় এবং তারই মধ্যে চিকেন ও মশলা দিয়ে সেটা উনুনে বসিয়ে দেয়। মা, আমার তন্দুরি চিকেন কখন হবে মা? অনেকক্ষণ তো হয়ে গেল। তন্দুরি চিকেন না মা, আমি তোমার জন্য তরমুজ চিকেন বানাচ্ছি। তন্দুরি চিকেনের থেকেও ভালো খেতে হবে। এখনই হয়ে যাবে, দাঁড়াও একটু। রমাকে তরমুজের মধ্যে চিকেন রান্না করতে দেখে এক এক করে তাদের দোকানে অনেকেই ভিড় করে। এটা কি আইটেম তৈরি করছো? দোকানে নতুন আইটেম রাখা শুরু করেছো নাকি? তরমুজের মধ্যে কি রান্না করছো তোমরা? হ্যাঁ, এ তো অবাক কাণ্ড। না না, আসলে আমি আমার মেয়ের জন্য। চুপ করো বৌমা, আমি বলছি। হ্যাঁ, আমরা আজ থেকে একটা নতুন খাবার বিক্রি করা শুরু করেছি। একেবারে নতুন খাবার। এটার নাম হলো তরমুজ চিকেন। খুব ভালো খেতে। দাম মাত্র 50 টাকা প্লেট। তরমুজ চিকেন? সেটা আবার কি? কখনো শুনিনি তো। কই দাও দেখি, আমাদের দুজনকে 2 প্লেট দাও। আমাদেরও দেবে 2 প্লেট, আমরাও দেখি এই তরমুজ চিকেন জিনিসটা খেতে কেমন লাগে। রমা সবার আগে তার মেয়েকে তরমুজ চিকেন খেতে দেয়। তারপর একে একে বাকি খরিদ্দারকেও সে তরমুজ চিকেন খেতে দেয়। মা, এটা খুব ভালো, খুব টেস্টি। আমাকে আরেকটু দেবে তো মা? মা মা, আমি আর আজ থেকে তরমুজ খাবো না, আর তরমুজের জুসও খাবো না। আমি আজ থেকে শুধু তরমুজ চিকেন খাবো। আচ্ছা মা, ঠিক আছে। রানী বাচ্চা মেয়ে, ও কিছু না বুঝেই ভালো হয়েছে বলেছে। জানি না বাকিদের কেমন লাগবে। কেউ তো কিছুই বলছে না, খেয়েই যাচ্ছে শুধু। রমা মনে মনে খুব চিন্তা করছিল, কিন্তু তার তৈরি তরমুজ চিকেন সবার খুব পছন্দ হয় এবং সবাই মিলে বারে বারে আর এক প্লেট করতেই থাকে। আস্তে আস্তে তাদের দোকানের ভিড় বাড়তেই থাকে। মাত্র 2.5 কেজি চিকেন দিয়ে তরমুজ চিকেন তৈরি করায় বেশি লোকজনই তরমুজ চিকেন খাওয়ার সুযোগ পায় না, কারণ সব তরমুজ চিকেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। যা, শেষ হয়ে গেছে মানে? সবাই পেলো, আমিই পেলাম না? দূর, কালকে সবার আগে আসবো। কালকে আমার জন্য রেখে দেবে, ঠিক আছে? হ্যাঁ, কালকে সবাই পাবে। আসলে আজকে প্রথম দিন ছিল তো, তাই জন্য অল্প পরিমাণে বানিয়েছিলাম। লোকজনের তরমুজ চিকেনের প্রতি এত চাহিদা দেখে পরের দিন থেকে রমা তরমুজ চিকেন বিক্রি করা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই তাদের তরমুজ চিকেনের রেসিপি খুবই ফেমাস হয়ে যায়। অনেক দূর দূর থেকে তাদের দোকানে লোকজনের তরমুজ চিকেন খাওয়ার জন্য ভিড় করত। তাদের অনেক অনেক টাকা লাভ হয়। এসব কিছু শুধুমাত্র বাচ্চা মেয়ে রানীর জেদ এবং তার মনের ইচ্ছা পূরণ করতে গিয়েই সম্ভব হয়েছিল। অন্যদিকে রামপ্রতাপের কাছ থেকে আর কেউই তন্দুরি চিকেন খায় না। সবাই নতুন রেসিপি ট্রাই করতে থাকে। রামপ্রতাপের অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে তার দোকান পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়।